করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি থাইল্যান্ডের 5 দিনের ভিজিট। আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং আপনাদেরকে নিয়ে যাব থাইল্যান্ডের বিভিন্ন পিকনিক স্পটে। আমরা কিভাবে নাস্তা করেছি, কি করেছি, বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো। এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাই করবে। আর এটি হচ্ছে আমার থাইল্যান্ডের প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আপনারা হয়তো দেখে বুঝে যাবেন থাইল্যান্ড কেমন সুন্দর দেশ, কেমন সুন্দরভাবে তৈরি করেছে বাহিরের দেশের পর্যটকদের জন্য। চলুন বিস্তারিত জেনে নেই। আমার সঙ্গে ধৈর্য সহকারে দেখবেন এমনটি আশা করছি। কমপ্লিট ইনশাল্লাহ। এবার ট্যুর হচ্ছে থাইল্যান্ড, ব্যাংকক, পাতায়া, থাইল্যান্ডের বিভিন্ন স্পটে, যেখানে আপনাদের জন্য মনোমুগ্ধকর কিছু দৃশ্য আমি ধারণ করার জন্য চেষ্টা করব, যতটুকু সাধ্য। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে যেন ভালো ভালো ডকুমেন্টস দেখাইতে পারি। মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে দেওয়া। প্রত্যেকটা পর্ব আপনাদের কাছে নিয়ে আসব এক্সাইটেনমেন্ট কিছু অংশ, এবং যা দেখে আপনারা নিশ্চয়ই পুলকিত এবং উৎফুল্ল হবেন। চলুন বিস্তারিত জেনে নেই। সবাই দোয়া করবেন আপনাদের জন্য যেন ডকুমেন্ট তৈরি করতে পারবেন এবং আল্লাহ পাকের সৃষ্টির রহস্য যেন দেখে আসতে পারি আল্লাহ পাক কিভাবে দেশটাকে তৈরি করেছে। আপনারা অবশ্যই জানেন আমার প্রত্যেকটি পর্বে তথ্যবহুল থাকবে এবং থাইল্যান্ড ভিজিট করা আর আপনার ভিডিও দেখা যেন সমান হয়, এমনটিভাবে আপনাদের সঙ্গে তুলে ধরবো। থাইল্যান্ডের খুঁটিনাটি যা আছে সব কিছু আপনাদের সঙ্গে তুলে দেবো। আমার এই ডকুমেন্ট দেখে কেউ নিরাশ যেন না হয়, তেমনটি আমি চেষ্টা করব। আমি অপেক্ষা করছি লাইন ধরে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করার জন্য, আর তারপরে আপনাদের সিস্টেমগুলো একটুখানি বুঝিয়ে দিব। বোর্ডিং পাস করবো। আমাদের যারা আছি আমরা সবাই লিস্ট ডাউন করছি, যারা আছি সবাই একসাথে হয়েছে কিনা। এবং আমার উদ্দেশ্য গন্তব্য কিন্তু থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে যাবো, টুরিস্ট স্পটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা আমার সঙ্গে থাকবেন নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কি জিনিসগুলা ডকুমেন্টগুলো আপনাদের সঙ্গে দেখাইতে পারি। আমি চেষ্টা করবো হার্ড অ্যান্ড সোল যতটা আপনাদের জন্য ধারণ করতে পারি, সর্বোচ্চ পর্যায়ে যেন নিতে পারি আপনাদের সঙ্গে। থাইল্যান্ডের পূর্ব নাম সেম দেশ। রাজা প্রথম রাম 1782 সনে সেম দেশ নামকরণ করেন, তবে 1939 সালে দেশটির নাম পরিবর্তন করে থাইল্যান্ড রাখা হয়। আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দেই, থাইল্যান্ডের আয়তন কত বর্গ কিলোমিটার তা নিশ্চয়ই আপনাদের জানা দরকার। আর থাইল্যান্ড অবস্থান করছে দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডের মাঝখানে। এটির মোট আয়তন 5,13,120 কিলোমিটার। এটি বিশ্বের 50তম বৃহত্তম রাষ্ট্র। নিশ্চয়ই আমাদের জানা দরকার থাইল্যান্ডের রাজধানীর নাম কি। ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানীর নাম, আর এর মুদ্রার নাম হচ্ছে থাই বাত। সঠিকভাবে এর নিবন্ধন থাই ট্যাক্স প্রদর্শন করতে আপনার হয়তো রেন্ডিং সমর্থনের প্রয়োজন হতে পারে। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র যা যুদ্ধকালীন সময়ে ব্যতীত কখনো কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। এয়ারপোর্টের বাস দিয়ে ঠিক ইউএস বাংলা বিমানের কাছাকাছি চলে যাচ্ছে। আর যে বিমানটি দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের বিমান নয়, কারণ এটি অন্য একটি বিমান ল্যান্ড করেছে। আমরা এখনো বাসেই অবস্থান করছি, আর এখনই মূল বিমানের মধ্যে প্রবেশ করব। আমরা বিমানের খুব কাছাকাছি চলে এসেছি এবং আমাদেরকে প্রবেশ করতে এক এক করে আমরা প্রবেশ করছি। আর আমি যেহেতু ডকুমেন্ট করছি তার জন্য একটু স্পেশাল আমাকে একটু সুযোগ দিয়েছে। চলুন আমরা ভিতরে যেয়ে বসি এবং বিমানের প্রথমে বোর্ডিং কার্ডটি দেখাই এবং সিট নাম্বারটি ওনারাই খুঁজে দিয়েছেন। আমরা ইউএস বাংলা ফ্লাইটে উঠেছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাই করবে ব্যাংককের উদ্দেশ্যে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। ব্যাংককে গিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার এই ভাইয়ের সঙ্গে এবারই প্রথম। ভাইয়ের নামটা কি বলেন? মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। আপনার ইয়ে কোথায়? মেহেরপুরে আছেন, সিঙ্গারে আছেন। ওনার সঙ্গে আরো বিস্তারিত কথা হবে। অন্যান্য ব্লগে হয়তো ওনাকে দেখবেন, ওনাকে দেখতে পাবেন, নতুন মুখ, ভালো লাগবে। বিমানে আমার যে সিটটি পড়েছিল সেটি ছিল 3 জনের মাঝামাঝি হইতে।
জানালার পাশে আমি সিট পাইনি, কিন্তু যে ভাইটি একটু আগে দেখলেন ওই ভাইটি আমাকে হেল্প করেছেন এবং আমাকে তার সিটটা ছেড়ে দিয়ে বিমানের পাশে বসতে দিয়েছেন। আর বিমানবালা যারা আছেন, বিমান ক্রু যাদেরকে বলি আমরা, তারা কিন্তু এখন বুঝিয়ে দিচ্ছেন কিভাবে মাস্ক পরতে হয়, সিট বেল্ট কিভাবে বেঁধে দিতে হয় এবং বিস্তারিত তারা বুঝিয়েছেন বিমানে যদি কোনো দুর্ঘটনা পতিত হয় তখন আমাদের করণীয় কি হবে, এমনটি তারা বোঝানোর চেষ্টা করেছিলেন। এটি হচ্ছে বিমানের ফ্লাইটে ওঠার, বিমান ছাড়ার পূর্ব মুহূর্তের কিছু টিপস যেগুলা ওনারা সবসময় দিয়ে থাকেন। এই মুহূর্তে আমাদের বিমান আলতু করে ছেড়ে দিয়েছে, কিন্তু তারপরে কিন্তু আকাশে বিশাল অবস্থান নিয়ে সেই বিমানটি কিন্তু ফ্লাই করবে অল্প কিছুক্ষণের মধ্যে। এখনো রানওয়েতে আছেন। এই এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে বুঝতেই পারছেন বিমানটা উপরের দিকে উঠে গেল। বিমান ছাড়ার শিডিউল টাইম ছিল 9:35, যদিও আমরা চেক ইন করেছি 6:30টার দিকে, কিন্তু তারপরে আমরা যখন প্রবেশ করলাম বুঝতে পারলাম এয়ারপোর্টের ভিতরে বিমান একটুখানি লেট হবে, অর্থাৎ 1 ঘন্টার মতো লেট ছিল। অর্থাৎ তারপরে হয়তো আমরা বিমানেতে উঠে গেলাম। যদি কারো ঠান্ডা লাগে বিমানের মধ্যে খুব এসি বাতাসটা বেশি, সবচেয়ে বেস্ট হচ্ছে ফুল হাতা শার্ট পরা অথবা গেঞ্জি পরা, কারণ এসি বিমানের যত উপরে উঠে যত এসির মাত্রাটা তত ঢেলে যায়, কারণ তখন ঠান্ডাটা খুব বেশি লাগে। গরমের দিন হোক শীতের দিন হোক এই জিনিসগুলো খেয়াল রাখা ভালো, কারণ আমি বলবো যে সবসময় ফুল হাতা গেঞ্জি অথবা শার্ট পরলে সবচেয়ে বেস্ট। এই ভ্রমণের তারিখটা ছিল 11 নভেম্বর 2024। এইমাত্র যা দেখলেন বিমান ক্রুরা আমাদের জন্য খাবার নিয়ে আসলেন। আমরা দেখি কি খাবার আমাদের জন্য রেডি আছে। এটা হলো চিকেন রাইস, তারপরে হচ্ছে একটা কেকের পিস, তারপরে পানি, তারপর একটা টিস্যু আর 2টা চামচ। তবে খারাপ না, তবে একটুখানি ভালো, টক টক ভালো লাগছে। আমাদের ফ্লাইট শিডিউল ছিল ঢাকা টু ব্যাংকক এয়ারপোর্ট। ব্যাংকক এয়ারপোর্টে আমাদের নামার কথা ছিল 1:05 ওখানকার স্থানীয় সময়, কিন্তু সময় একটু ডিলে হওয়ার কারণে আমরা ওখানে পৌঁছলাম 2:10, অর্থাৎ স্থানীয় সময় ব্যাংককের 2:10। লাইনে দাঁড়িয়ে আছি, আর কেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর সেটা হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য। যেহেতু দীর্ঘক্ষণ বিমানে ছিলাম, বিমানের ভিতরে ওয়াশরুমের ব্যবস্থা তো জানেনই আপনারা। যাই হোক, তারপরে আমরা বেল্ট অপেক্ষা করছিলাম যেন আমাদের লাগেজ নেওয়ার জন্য। আমার লাগেজটা পেয়ে গিয়েছি এবং যারা আছেন সবাই যার যার লাগেজ নেওয়ার জন্য প্রস্তুত। আর ওইদিকে আমাদের টুরিস্ট গাইড এবং আমাদের হলিডে ডিসকভারির অথরাইজড পারসন ওরা অপেক্ষা করছে আমাদের জন্য, আর তারা আমাদেরকে কাউন্টিং করছে আমরা সবাই এসেছি কিনা, অথবা কেউ কোনো ওয়াশরুমে আছে কিনা, অথবা কেউ অন্য কোনো কাজে ব্যস্ত আছে কিনা। সবাইকে একসাথে জড়ো করেছে এবং জড়ো করার পর আমরা বুঝতে পারলাম যে আমরা সবাই উপস্থিত আছি। অর্থাৎ আমাদের যে টুরিস্ট গাইড আছে তখন এখনই উনি এসে উপস্থিত হবেন। আর আমরা এখন একটু চেষ্টা করছি যে বোঝার জন্য পরিস্থিতিটা কেমন। তারপরে আমি চলে গেলাম একটি বুথে, অর্থাৎ আমার যে এন্ডোর্স করেছিলাম ডলার, সেই ডলারটুকু বাতে কনভার্ট করা ছিল। এখন আমি ওখান থেকে কিছু টাকা তুলবো, অর্থাৎ কিছু বাত আমি সংগ্রহ করব। আর কিছু বাত সংগ্রহ করার জন্য আমি বুথে গেলাম। বুথ থেকে আমার লাইফের প্রথম হয়তো এইভাবে আমি বাত সংগ্রহ করেছি। থাইল্যান্ডে কার্ড ইউজ করার সিস্টেম একটুখানি আপনাদের জানিয়ে দেব, কারণ এই ইনফরমেশনটুকু যারা ভ্রমণ করেন তারা হচ্ছে ভালো। আপনারা যারা বাত তুলবেন তারা একটু খেয়াল রাখবেন, 5000 বাতের বেশি একবার যদি চাপ দেন তাহলে কার্ড অ্যাকসেপ্ট করে না। আপনি বারবার করে দিবেন, হয়তো একবার দুইবার করে নিলে 5000 করে আপনি তুলতে পারবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং আপনারা এখানে অ্যাকসেপ্টও করবেন। সুতরাং তবে প্রতিবার যখনই চাপ দিবেন 5000 টাকা, যখন 5000 বাদ যখন তুলবেন তখন কিন্তু 220 টাকা করে প্রতিবার সার্ভিস চার্জ কাটবে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং যখনই তুলবেন 5000-এর নিচে যদি তুলেন, দুইবার যদি তুলেন, বারবার তুলেন, তাহলে কিন্তু আপনার প্রতিবারে 220 টাকা করে সার্ভিস চার্জ করবে, সেটাকে মাথায় রেখে আপনাকে তুলতে হবে। সুতরাং যখন যত টাকা লাগবে সে পরিমাণ আপনারা আন্দাজ করে অথবা আগে থেকে বেশি করে তুলে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। থাইল্যান্ডে আমরা অবস্থান করব 5 দিন, অর্থাৎ 5 দিনে আমাদেরকে বিভিন্ন স্পটে নেওয়ার জন্য একজন স্থানীয় বাসিন্দা অর্থাৎ স্থানীয় গাইডের প্রয়োজন।
আর সেই গাইডটির নাম হচ্ছেন খুকি। উনি হচ্ছেন ফিমেল, থাইল্যান্ডের স্থানীয় বাসিন্দা এবং উনাকে আমরা পেয়ে খুব আনন্দিত। উনি আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং আমরা উনাকে অনুসরণ করে 5 দিন থাইল্যান্ডে থাকবো। আর থাইল্যান্ডের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।